আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন এসএসআরএম পলিটিক্স প্লাসে। আপনারা জানেন যে সমকালীন রাজনীতি এবং রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে পর্যবেক্ষণ বিশ্লেষণ নিয়েই আমাদের আয়োজন। আজকে আমরা মূলত একটু আলোচনা শুরু করতে চাই যে সম্প্রতি এই যে গত 2-3 দিন আগে যে ঘটনাটি ঘটলো, আপনারা জানেন যে রাঙামাটিতে বাঘাইছড়িতে যেই নৃশংস ঘটনাটি ঘটলো ভোটের দিন, সেই ঘটনা থেকে শুরু করে যেই সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ এবং এছাড়াও বিএনপির সর্বশেষ অবস্থা কি, আর এছাড়াও বিএনপির পরিকল্পনা কি, বিশেষ করে বেশ কিছু বিষয় আমরা আলোচনা করতে চাই এবং যে নিরাপদ সড়কের দাবিতে যে আবারও শিক্ষার্থীদের আন্দোলন চলছে সেই বিষয়টি নিয়েও আসলে আলোচনা আসতে চাই। সার্বিকভাবে আমাদের আজকের পলিটিক্স প্লাসের বিষয় হচ্ছে সমকালীন রাজনীতি। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আছেন আমার হাতের ডান দিক থেকে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতর রহমান ঢালী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা প্রথমে একটু পাহাড় থেকে আসলে শুরু করতে চাই, তারপর আমরা সমতল ভূমিতে আসব। এই যে পাহাড়ে যেই অসহিষ্ণুতা বা অস্থিরতা, এই এই বিষয়টি কেন আসলে কেউ কেউ বেশ কিছু কারণ দেখাচ্ছেন যে আঞ্চলিক রাজনীতির অনৈক্যই দায়ী, আবার কেউ কেউ বলছেন যে আসলে কেন ভোটের পর এই হামলার ঘটনা ঘটলো। বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠে এসেছে, কেন নির্বাচন কর্মকর্তাদের টার্গেট করা হলো। সার্বিকভাবে একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? আমি একটু আতর রহমান ঢালীকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দীর্ঘদিন পরে নাজমা আপার সাথে আবার একত্রিত হতে পেরে আলোচনায়। আসলে এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে পাহাড়ি এলাকার রাজনীতির জটিলতাটা কিন্তু আমাদের মেইনল্যান্ড থেকে ডিফারেন্ট, এবং এটা দীর্ঘ আমল থেকে, সে ব্রিটিশ আমল থেকে, এরপরে পাকিস্তান, বিভিন্ন সময়ে বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের স্বার্থে এই পার্বত্য মানুষকে ব্যবহারও করেছে। আবার পার্বত্য চট্টগ্রামে বাঙালি বসতি নিয়েও তাদের ক্ষোভ আছে। প্রথম ক্ষোভ শুরু হয় যখন কাপ্তাই লেক করা হয়। এই কাপ্তাই লেকের পরে এখানে হাজার হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়, কিন্তু তাদেরকে আর পুনর্বাসন করা হয়নি। এ থেকে যে এই যে ক্ষোভের যে সূত্রপাত, সেখান থেকে এই পার্বত্য পরিষদ গঠিত হয়, এবং এক পর্যায়ে তারা ওইখানকার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আঞ্চলিক যে পার্বত্য পার্টিগুলো তারা স্বায়ত্ত শাসন পর্যন্ত দাবি করতে, কিন্তু তারপর তো পার্বত্য শান্তি চুক্তিও হয়। দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম, ব্যাকগ্রাউন্ড থেকে শান্তি চুক্তি হওয়ার পরে কিছুদিন আমরা দেখলাম শান্ত পরিবেশ। এখন শান্তি চুক্তি যাদের সাথে হয়েছে উনি কিন্তু কিছুদিন আগে বর্তমান সরকারকে সন্তু লারমা হুঁশিয়ার করেছেন, হুঁশিয়ার করে বলেছেন যদি শান্তি চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে আমাদেরকে আগের রাস্তায় ফেরত যেতে হবে। এই যে জিনিসগুলো আসলে এইটা রাজনৈতিক, এটাকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় এটাকে সামরিক সমাধান দিতে চেয়েছেন, এখনও চেষ্টা হচ্ছে, কিন্তু এইটার সামরিক সমাধান সম্ভব নয়। রাজনৈতিকভাবে এদের সাথে আলোচনা করে এদের যে দাবি দেওয়া আছে যেগুলো যৌক্তিক, সেই দাবিগুলো আমার মনে হয় অনেক কিছুই যৌক্তিক। আজকে এই যে আমাদের কনস্টিটিউশনে আছে, আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে নৃতাত্ত্বিক এদের কোটার ব্যাপারেও বলেছেন। এটা ছাড়াও আজকে আপনার খেয়াল থাকার কথা, 73-তে মানবেন্দ্র নারায়ণ লারমা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন না আমরা বাঙালি না। যখন বলা হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের কথা, তখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন না আমরা বাঙালি না, আমরা ভিন্ন জাতিসত্তা। এই যে ভিন্ন জাতিসত্তা, এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমাদেরকে পাকিস্তান যেরকম মানে জাতিসত্তা হিসাবে বাঙালি হিসাবে স্বীকার করতো না, আমরা কিন্তু একই অপরাধে অপরাধী। সংবিধানে কি এদের স্বীকার করা হয়নি? স্বীকার করা হয়েছে, তাহলে কিন্তু স্বীকারের মধ্য দিয়ে তাদের যে সংস্কৃতি, তাদের যে এডুকেশন, তাদের যে কালচারাল হেরিটেজ, এগুলো আমরা একসময় বলছি যে তাদেরকে বাংলা পড়তে হবে। তো এই যে তাদের উপরে আমরা, আমাদের উপরে যেমন উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমরাও কিন্তু
অবচেতনভাবে তাদের উপর বাংলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি, অবচেতন। কিন্তু তারা তো এখন তাদের যে মাতৃভাষা সেই ভাষাই তারা শিক্ষা গ্রহণ করছে, এখন হচ্ছে। কিন্তু দীর্ঘদিনের এই যে বিরোধ, এই বিরোধকে আপনি শুধু আঞ্চলিক ওই এলাকার না, এটা আন্তর্জাতিক। এখানে বহু রকমের, এর আগে ধরেন শান্তি বাহিনী কোথায় থাকতো, কোথায় ট্রেন্ড হয়েছে? ভারতে ট্রেন্ড হয়েছে শান্তি বাহিনী। ভারত ওই সময় যেহেতু ভারতকে এখানকার সরকার, পাকিস্তান সরকার থেকে শুরু করে এখানকার মিজোরাম, নাগাল্যান্ডের ইয়েদেরকে পাকিস্তান ব্যবহার করেছে, ঠিক ভারতও পাল্টা হিসাবে আবার শান্তি বাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে নির্বাচন কর্মকর্তাদেরকে কেন আসলে টার্গেট করা হলো? এটা আমার কাছে বোধগম্য নয়। তবে আজকে দেখলাম যে ইউপিডিএফ এরা কিন্তু এর দায় অস্বীকার করেছে। ওরা বলেছে আমরা তো এখানে নির্বাচন করি নাই, আমরা নির্বাচনে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করি নাই, কাজে আমাদের তো ওখানে স্টেক নাই। জি। আরেকটা পার্টি তারা বলছে যে না, যারা নির্বাচন থেকে উইথড্র করেছে এবং যারা দায়ী করেছে যে আওয়ামী লীগ এবং ওইখানকার যে পার্বত্য পার্টি এরা মিলে ভোট রিগিং করেছে, এখন এরাও হইতে পারে। এখন পুলিশের এটা গোয়েন্দারা দেখবেন। হ্যাঁ, আমি মনে করি যে এটা দুইটা জিনিস হইতে পারে। একটা হলো নির্বাচনী সহিংসতা, আরেকটা হলো বাংলাদেশের অভ্যন্তরে এটা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, দুটোই হইতে পারে। এই বিষয়টিতে আবারও আসবো এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আসবো আপনার কাছে। একটু নাজমা আক্তার কাছে যেতে চাই। আতাউর রহমান ঢালী যে বিষয়টিতে শেষ করলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি কালো ছায়া ফেলার একটা অপচেষ্টা আসলে হতে পারে এই পাহাড়ে এই অসহিষ্ণুতা বা অস্থিরতা তৈরি করে, আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি ঢালী ভাইয়ের বক্তব্যের জবাব দেওয়ার পূর্বে আপনি জানেন যে আজকে আমাদের মহান নেতা, আমাদের মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী। জি, উনি বঙ্গবন্ধুর, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, বিনম্র মানুষ ছিলেন। তার বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বিউপি আবরার সেই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। তার আত্মার প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ভাই যেটা বলেছেন আমি একটু দিয়ে শুরু করতে চাই। উনি বলেছেন যে আমাদের সরকার নাকি পার্বত্য চট্টগ্রামের যে ভিন্ন জাতিসত্তা আছে বা ভিন্ন ভাষাভাষী মানুষ যারা আছে তাদের উপরে বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কথাটা কতটুকু সত্য আমার মনে হয় একটু ডিটেল করে বললে ভালো হয়। কারণ যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা 21শে ফেব্রুয়ারি তার প্রচেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা হলো এবং সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ এই মাতৃভাষা, তাদের নিজের ভাষায় কথা বলার যে সুযোগ তারা পায়, চর্চা করার যে সুযোগ পায়, এবং বাংলাদেশে আন্তর্জাতিক বিভিন্ন ভাষা নিয়ে আমাদের দেশের যে বিভিন্ন ভাষা আছে সে আঞ্চলিক ভাষাগুলি নিয়ে যেখানে গবেষণা কেন্দ্র করা হয়েছে, সেখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভিন্ন ভাষাভাষী মানুষের তাদের উপরে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ তারা তাদের ভাষায় লেখাপড়া শিখছে, পাশাপাশি তারাও যেহেতু বাঙালি, বাংলাদেশি, সুতরাং তাদের বিভিন্ন সেক্টরে চাকরি থেকে শুরু করে আমাদের সকলের সঙ্গেই তো তাদের মিশতে হয়, আমরা তো একই দেশের নাগরিক। তো সুতরাং বাংলা ভাষায় যেহেতু আমরা মানে এখানে সবাই ম্যাক্সিমামই বাংলা ভাষায় কথা বলে, সুতরাং সেই ভাষাটাও যাতে তারা শিখতে পারে সেই ব্যবস্থাটা হয়তো বা করা হয়ে থাকতে পারে। কিন্তু পাহাড়িরা এখন নিজেদের মাতৃভাষায় তারা শিক্ষা লাভ করছে, সেটির ব্যবস্থা কিন্তু আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। আর পাহাড়ে যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছিল, আমরা জননেত্রী শেখ হাসিনা যখন ৭৫ পরবর্তী সময়ে দীর্ঘ ২৩ বছর পরে ৯৭ সালে সম্ভবত পার্বত্য প্রচেষ্টা শুরু করে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যেটা হয়েছিল, এবং সেই চুক্তি আপনি জানেন যে ইতিমধ্যেই যে সন্তুল লারমার উদাহরণ দিলেন, উনি হুমকি দিয়েছেন, কিন্তু চুক্তি কিন্তু আমি কিছুদিন আগেই পেপারে পড়েছি যে প্রায় 70% উপরেই বাস্তবায়ন হয়েছে, অল্প কিছু বাদ আছে। সেগুলি কি একসঙ্গে তাদের এত দাবি দেওয়া, ওখানে পাহাড়ি, বাঙালি, বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস, তারপরে তারা আবার আদিবাসী বলে, আমি যেরকম আমি মনে করি যে আদিবাসী, তাহলে
তাহলে আমরা কি সেটেলার কিনা? তাহলে তারা যদি আদিবাসী হয় কি আমরা সেটেলার? আদিবাসী বলে কেন শব্দ হবে? তারা হচ্ছে বিভিন্ন মানে ভাষার দিক থেকে বা বিভিন্ন জাতিসত্তার মানুষ হতে পারে, কিন্তু আদিবাসী তার মানে আদিকাল ধরে তারা ওখানে বসবাস করছে। তাহলে আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা কি কোথাও থেকে উড়ে আসলাম কিনা? এই ধরনের একটা কনফ্লিক্ট, চক্রান্ত আছে না এটা একটা চক্রান্ত আছে এবং এটা একটা কনফ্লিক্ট আছে। এটা রাইট, ইউ আর ইন্টারন্যাশনালি একটা অর্গানাইজেশন। আমরা সরকারকে আমরা বলেছিলাম প্রতিবাদ করতে, আমাদের দেশটাকে বিভাজন করার একটা চক্রান্ত। আমি আপনার সাথে একমত। তারা এটাকে আদিবাসী উল্লেখ করেছে, আমরা কিন্তু না, আমরা চাই যে সরকার এটার প্রতিবাদ করুক। আমরা করেছি না ওইরকম ভাবে আপা না না না, আমরা এটা নিয়ে আমি নবম জাতীয় সংসদে যখন আমরা ছিলাম, আমি 2000 বছরের ইতিহাস পড়ছি। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি আমি পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থানীয় কমিটির একজন মেম্বার ছিলাম। থ্যাংক ইউ। আমি এটা থাকাকালীন সময় এই বিষয়গুলি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিংয়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, মহান জাতীয় সংসদে আলোচনা করেছি, এবং তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় তখন ডক্টর দীপুমণি ছিলেন। এই বিষয়ে আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে নিজে গিয়েও আমরা সেমিনার করেছি। আমরা বিভিন্ন এই বিষয়ে আমরা কখনোই আমরা স্বীকার করতে রাজি না যে একজন আদিবাসী আর আমরা সেটেলার। এটা তাদের হয়তো একটা চক্রান্ত ছিল, এটা বিশ্বের একটা চক্রান্ত। বাংলাদেশের আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের আমাদের ইউএনওর একটা অর্গানাইজেশন, তারা বলছে এটা আদিবাসী। কেন আমাদের পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে বঙ্গোপসাগরে কেন বিভিন্ন দেশের ওখানে তারা বসতি স্থাপন করতে চায়, কেন এসে তারা এখানে মানে আপনার সাথে বলেন মাহমুদ যেটা বলতে চেয়েছিল, না আমি তাদেরকে ক্ষুদ্র জাতিসত্তাও বলতে চাই না, কারণ এটার অর্থ আমরা বিগ ব্রাদারলি একটা হয়ে আসে, তারা জাতিসত্তা। আচ্ছা, জাতিসত্তা। আচ্ছা, আমরা সেই বিতর্কে আসলে আমরা যাব, কিন্তু যেই প্রসঙ্গে আসলে ছিলাম যে হঠাৎ করে কেন অস্থির হয়ে উঠলো পাহাড়, নাজমা আক্তার? দেখেন, এটি একটা চক্রান্ত হতে পারে, এটি একটি চক্রান্ত আমি মনে করতে চাই। নির্বাচন কর্মকর্তাদের উপরে কেন আসলে আঘাত করা হলো? কর্মকর্তাদের এইভাবে ব্রাশ ফায়ার করে হত্যা করা এটা অত্যন্ত নিন্দনীয়, এবং সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। ওখানে আপনি জানেন যে সাঁড়াশি অভিযান চলছে। কারা করেছে, কেন করেছে, এবং দেশকে অস্থিতিশীল করার জন্য, কিংবা আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিংবা যে কোনো কারণেই হোক যারা করেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি পেতে। এখানে আরেকটি প্রশ্ন উঠে এসেছে যে এই ঘটনার পর পাহাড়ের রাজনৈতিক মেরুকরণে কার লাভ হবে, অথবা কার এখানে স্বার্থ? এখানে স্বার্থ আমি একটা দেখতে পাচ্ছি যে নির্বাচনের দায়িত্বে পালনরত যে কর্মকর্তারা যারা ছিলেন, মহিলাদেরকেও কিন্তু তারা রেহাই দেয়নি। তাদেরকে যে হত্যা করা হয়েছে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে মানে একটু ভয়ভীতির মধ্যে ফেলে দেওয়া। এবং এই ঘটনার 14 ঘন্টার মধ্যেই তো আওয়ামী লীগের একজন নেতা তিনি আমাদের একটা উপজেলা একজন আওয়ামী লীগের প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে বর্তমান যে নির্বাচন চলছে সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন ধাপে ধাপে চলছে, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য, মানে এটাকে মানে সন্ত্রাসের জনপদে তৈরি করার জন্য, কিংবা ভোট দিতে গেলে যে কোনো বা ভোট নিতে গেলে দায়িত্ব পালন করতে গেলে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন, এই ধরনের কোনো হুমকি হতে পারে। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যারা বাংলাদেশে নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, এই পরিবেশ যারা দেখতে চায় না, তাদের এটা কাণ্ড। কারা নির্বাচনকে বানচাল করতে চায়? যারা নির্বাচনকে বানচাল করতে চায়, আমি আজকে এইটুকু বললাম, এটা তদন্তের মধ্য দিয়ে এটা বেরিয়ে আসবে। জি, আমি আবারও আসবো আপনার কাছে, একটু আতর রহমান ঢালি আপনার কাছে আসতে চাই। নাজমা আক্তার যে বিষয়টি বললেন যে আসলে যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এই ঘটনাটি ঘটিয়েছে, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং আরো অন্যান্য বিষয় আমরা জানবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের এসএসআরএম পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি। আমরা বিরতির আগে পাহাড়ে যে অস্থিরতা সে বিষয়ে আলোচনা করছিলাম। একটু আতর রহমান ঢালি আপনার কাছে আবারও যাব। বিরতির আগে নাজমা আক্তার বলছিলেন যে
কারা আসলে এই অপকর্মটি ঘটিয়েছে, যারা এই নির্বাচনের বিপক্ষে তারাই ঘটানোর সম্ভাবনা বেশি, এই বিষয়টি বলছিলেন। এবং আরেকটি বিষয় আমি একটু জানতে চাই, যদি বিএনপির দিকে একটু তাকাই, তাহলে গতকাল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন যে বিএনপির নেতারা আন্দোলন করতে পারেননি, নির্বাচনেও জিততে পারেননি, অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে অস্তিত্ব বিলীনের পথে হাঁটছে বিএনপি এবং মুসলিম লীগের চেয়ে দলটির পরিণতি হবে করুণ। কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি আপা যেটা বলছেন যে নির্বাচনকে মানে ব্যবস্থাকে, এটাও একটা হইতে পারে। ইট ইজ মেবি দ্য ওয়ান অফ দ্য রিজন, বাট ইট ইজ নট দি অনলি রিজন। আই থিঙ্ক যে পার্বত্য চট্টগ্রামের যে পলিটিক্সটা, এটা অত্যন্ত জটিল। এখানে জাতীয় আন্তর্জাতিক যে শক্তি সম্পর্ক, দীর্ঘদিন আগে আমরা পত্রিকায় বিভিন্ন সময় রিপোর্ট দেখেছি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট, অনেক পত্রিকায় এসছে, বই বেরিয়ে এসছে যে পার্বত্য চট্টগ্রাম, নাগাল্যান্ড, মিজোরামকে নিয়ে আন্তর্জাতিক মহলের একটি বাফার স্টেট করার পরিকল্পনা ছিল। এটা আমরা পত্রিকায় পড়েছি। তো সেই চক্রান্ত আমার মনে হয় শেষ হয়েছে কিনা জানি না, হয়নি। তাছাড়া বর্তমান আমাদের উপমহাদেশে আপনি দেখবেন যে চায়না, আমেরিকা, ইন্ডিয়া একটা বলয়ে, চায়না একটা বলয়ে। এখানে চায়নাকে কন্টেইন করার জন্য ইন্ডিয়া এবং আমেরিকার যে প্রতিযোগিতা, গতকাল একটা সেমিনার হয়ে গেল প্রথম আলোতে, সেখানে দেখছেন আমেরিকান অ্যাম্বাসেডর ওয়াজ দেয়ার। ইন্দো প্যাসিফিক আরেকটা, যেটা চায়নার বেল্ট অ্যান্ড রোড যে এটার বিকল্প হিসাবে দাঁড় হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নের। এই যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটার কারণ হচ্ছে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে অবস্থান এবং বাংলাদেশের যে ব্লু ইকোনমি এখনও পর্যন্ত আনট্যাপড, এর প্রতি তাদের যে নজর, যেটা আজকে ভেনেজুয়েলায় হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, তাদের নজর এর থেকে দূরে না। একটা আন্তর্জাতিক রাজনীতিও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন? আছেই, আছে। কোনো কিছুই বর্তমান বিশ্বে এই কর্পোরেট ওয়ার্ল্ডের বাইরে বিচ্ছিন্নভাবে চিন্তা করা যায় না। হ্যাঁ, কাজেই এটাকে খুব সহজভাবে না নেওয়া। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে আমাদের নিরাপত্তা বাহিনীর আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। যদিও তারা বলেছে যে আমরা গাড়ি পিছানোর, আসলে ওইখানকার রাস্তাও এরকম যে বিজেপির গাড়ি পিছানোরও সুযোগ ছিল না। তবে গোয়েন্দারা কি করেছেন আমরা জানি না, নিশ্চয়ই তারা এ ব্যাপারে সতর্ক ছিলেন এবং ভবিষ্যতে এগুলো নিয়ে করবেন। তারপরেও আমি পরিশেষে আমার সাজেশন যে শান্তি চুক্তি, ধন্যবাদ, শান্তি চুক্তি হয়েছে, কিন্তু শান্তি চুক্তির বহু ক্লোজ, অন্যতম ক্লোজ যেটা নিয়ে আজকে ইসরায়েল আর প্যালেস্টাইনের দ্বন্দ্ব, গাজা নিয়ে, যে এই যে বসতি, গাজাতে যে বসতি স্থাপন করছে, এবং এখানে এটা অন্যতম একটা ক্লজ ছিল। এটা নিয়ে কিন্তু ওইখানে এটা একটা মারাত্মক জিনিস, পাহাড়ি এবং বাঙালি যে বিরোধ, এই বিরোধে যদি কেউ উস্কে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই যাতে দিতে না পারে সেজন্য আমাদের কার্যকরী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সামরিক অপশন দিয়ে এটা হবে, সামরিক অপশন অবশ্যই থাকবে। কি ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি বলে মনে করেন? এদের ভিতরে যে অনাস্থা, এই যে আজকে ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ে যে সশস্ত্র গ্রুপগুলো এগুলো তৈরি হয়েছে করছে অনাস্থার থেকে, এই অনাস্থাটা কাটাতে হবে। অনাস্থাটা অনেকটা শান্তি চুক্তির পর কেটে গিয়েছিল আমি মনে করি, কিন্তু এইটা শান্তি চুক্তির ভিতরে যে লুফলসগুলি রয়ে গেছে, এগুলোকে যদি আমরা এখন একবারে যে সব হবে তা না, এগুলোকে আমাদের এখন লুফলসগুলোকে সেগুলো দিকেও কাজ করতে হবে। এবং এটা মেইন হলো যে ওরা যেটা দাবি করেছে যে এটা আমাদের সম্পদ, এখানে এটা বাইরের সেটেলারদের আজকে তারা ভোটার বেশি, তারা আমাদের উপরে কর্তৃত্ব করে, দে আর রাইট, যেটা গাজাতে হচ্ছে। আচ্ছা, বিএনপির দিকে যে যদি আমরা একটু নজর দিই, এখন আসলে বিএনপির অবস্থা কি? বিশেষ করে গত দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কয়েকজন নেতা বলেছেন যে বিএনপির যে অবস্থা মুসলিম লীগের চেয়েও ভয়াবহ পরিণতি হতে পারে। ধন্যবাদ যিনি এই কথাটি বলেছেন, তাকেও ধন্যবাদ। এই কারণে এই কথার ভিতরে বিএনপির শক্তি নিহিত। ওনার যে কথা,
বিএনপিকে নিয়ে আর কোনো রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল নিয়ে বর্তমান সরকারের কিন্তু কোনো কথা বলে না। যত বলে উপদেশ আদেশ সব বিএনপিকে নিয়ে। বিএনপি যদি নিঃশেষই হয়ে যায় তাহলে তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? এমনকি আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন যে বিএনপিকে একসময় কোট আনকোট বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এটা বলতে পারে, শুনেছেন? এটা বলতে পারে ওনারা। এটা কোনো এটা যারা বাস্তবতা জানেন তারা এটা বলবেন না। অবাস্তব এবং এই স্বপ্ন বিলাসী চিন্তা দেশকে সঠিকভাবে নিয়ে যাবে না। বিএনপি এদেশের অন্যতম একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগও একটি অন্যতম। এই দুইটাকে বাইরে রেখে কোনো রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যেতে পারে না। সম্প্রতি বিএনপির বেশ কিছু নেতা পদত্যাগ করছেন, এই খবরাখবরও গণমাধ্যমে আসছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা এখনো ওইরকম যখন আসে আমরা দেখব করতেই পারে। একটি রাজনৈতিক দল থেকে কত মানুষ, আওয়ামী লীগ থেকে কত মানুষ পদত্যাগ করে চলে গেছে, বিএনপি থেকে একসময় পদত্যাগ করে চলে গেছে, আবার আসবে। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন যে চাপে পড়ে বিএনপি নেতারা পদত্যাগ করছেন এবং তিনি এই প্রসঙ্গে বলেছেন যে বিএনপি জনগণের দল নয়, সন্ত্রাস দুর্নীতিবাজদের দল, এরা তাদের পাকিস্তানের প্রভুকে খুশি করতে রাজনীতি করে। আসলে এই যে কথা পাকিস্তান এখন বিশ্ব রাজনীতি বা উপমহাদেশের রাজনীতিতে পাকিস্তানের অস্তিত্বই নাই, কিন্তু এই পাকিস্তানের অস্তিত্ব বাঁচিয়ে রাখছে আওয়ামী লীগ। হ্যাঁ, যে পাকিস্তান এটা করতেছে। আসলে পাকিস্তান নিজেই এখন ধার দেনা করার জন্য দৌড়াইতেছে। পাকিস্তান রাষ্ট্র হিসাবে তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তো এটা নিয়ে ওনারা আসছেন। আজকে সবচেয়ে বড় জিনিস হলো বাস্তবতাকে স্বীকার করেন। যদি বাস্তবতা তাই না হতো, আপনি উপজেলা ইলেকশনে দেখেন, আমি শুধু ঢাকার মেয়র ইলেকশনের কথা বলি। মেয়র ইলেকশনে আমরা যতদূর নির্বাচন কমিশনের ইয়েতে দেখেছি যে 31% ভোট কাস্ট হয়েছে, তাই না? আর পার্লামেন্ট ইলেকশনে এই সমস্ত অঞ্চলে ভোট কাস্ট হয়েছে 80%। তাহলে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই। এটাই হলো বাস্তবতা। মানে ওই ইলেকশনে 31% ইলেকশনে কাস্ট হয়েছে মেয়রের, কিন্তু পার্লামেন্ট ইলেকশনে আওয়ামী লীগের ভোট কাস্ট হয়েছে এখানে 80-82 এইরকম ওভারঅল। তাহলে এই ইলেকশনে আওয়ামী লীগও যায়নি। হতেই পারে, হ্যাঁ, এক এক সময় এক এক রকম হতেই পারে। যদি একই রকম ভোট হয় তাহলে সেখানে কোশ্চেন জাগে। আচ্ছা, সেখানে এটার মূল কারণ হচ্ছে যে মানুষ আজকে এখানকার যে ভোটের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার প্রতি মানুষের অনাস্থা। আপনারা পত্রপত্রিকায়, আমি মিডিয়াতে দেখেছি উপজেলা ইলেকশনে সেন্টারগুলো খালি। হ্যাঁ, বিভিন্ন সেন্টারে ইয়েরা ঘুমাচ্ছে। এগুলি আপনারাই দেখাইছেন, আমরা দেখাইনি, আপনারা মিডিয়া দেখাইছেন। এই যে অবস্থায় সমস্ত মিডিয়া রিপোর্ট করেছে ভোটারদের আগ্রহ নাই, উৎসব নাই। এটার কারণটা হচ্ছে এই যে মানুষকে ডিপ পলিটিক্যালাইজড করা হচ্ছে, এটাও একটা ষড়যন্ত্রের অংশ। কেউ কেউ বলছেন যে বিএনপির এই উপজেলা নির্বাচনে না অংশগ্রহণ করাটাও তো আসলে এর পেছনে একটু বিএনপি কি কারণে যাবে, কি কারণে বিএনপির যাওয়া উচিত? জাতীয় সংসদ নির্বাচনে তো গিয়েছিল বিএনপি, তো ডিসেম্বরের 30 তারিখের ইলেকশনে গেছে, যে ইলেকশন 29 তারিখে শেষ হয়েছে, যেটা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার অবচেতন মনে স্বীকারও করেছেন। তো ওর পরে বিএনপির আপনারা দেখেছেন যে ইলেকশনের সময় কি পরিমাণ মামলা, গায়েবী মামলা দেওয়া হয়েছে হাইকোর্টে। এখনো পর্যন্ত বিএনপির নেতাদের প্রতিদিন সকালে যাবেন 2 থেকে 5,000 নেতা কর্মী আছেন। আমি একটু উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসি। উপজেলা নির্বাচনেও কিন্তু বিএনপির বেশ কিছু প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা দাঁড়িয়েছেন এবং এই খবর এসেছে যে বিএনপি যারা দাঁড়িয়েছেন তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। করেছি, এর আগেও হয়েছে এগুলি। আওয়ামী লীগও বহু লোকরে বহিষ্কার করছে এর আগে, আবার তাদেরকে নিছে, এই রেকর্ডও আছে। না, এরকমও তো হতে পারে যে তারা এখন ক্যান্ডিডেটই খুঁজে পাচ্ছে না, কারণ এখন তো দেখা যাচ্ছে যে বিএনপি আসলেই তো বিলীন হয়ে যাচ্ছে। আপনি কি ডাকসু নির্বাচনে দেখেননি যে বিএনপির ভিপি ক্যান্ডিডেট ছাত্র দলের মাত্র 545 ভোট পেয়েছেন 43,000 ভোটের মধ্যে। 43,000 আউট অফ 43, হ্যাঁ, হি গট only 545। তো সুতরাং ডাকসু নির্বাচনে যেখানে তরুণ সমাজ
যে বিএনপিকে যে কিভাবে বয়কট করেছে, তাহলে সারা বাংলাদেশে আমরা যদি বলে থাকি যে সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে বয়কট করেছে, তাহলে কি সেটা বলা অন্যায় হবে? নিশ্চয়ই না। কারণ বিএনপি এটির কারণ আছে। আমরা চাই না যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বিলীন হয়ে যাক। এটির কারণ হচ্ছে বিএনপির নেগেটিভ পলিটিক্স, বিএনপির ধ্বংসাত্মক পলিটিক্স, বিএনপির ওই যে জঙ্গিবাদের যে পলিটিক্স। জঙ্গিবাদকে কিন্তু বিএনপি সবসময় পৃষ্ঠপোষকতা করে এসেছে। এবং বিএনপি দেখেন তার জন্মের পর থেকে, রাজনৈতিক সংগঠন হিসেবে জন্মলাভের পর থেকেই যে বিভিন্ন পট পরিবর্তন, বিভিন্ন মানে সন্ত্রাসী কর্মকাণ্ড, 21শে আগস্টের মতো যে ঘটনা, তাই না, তারা যে ঘটালো, এবং যেই জন্য গত নির্বাচন 2013, 14 এবং 15 সালে যেইভাবে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করলো, শত শত 500-র উপরে মানুষকে তারা জীবন্ত দগ্ধ করলো, স্কুল পুড়িয়ে দিল। বাংলাদেশের প্রায় প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে 600-র উপর স্কুল পুড়িয়েছে, যেভাবে রাজনীতি করেছে। এখন বিএনপির নেতা কর্মীরাই তো তাদের নেগেটিভ পলিটিক্সের কারণেই তাদেরকে দিয়ে করিয়েছে, তাদেরকে অর্ডার দিয়েছে, তারা করেছে, তারা এখন বিভিন্ন মামলার আসামি। তো মামলার কেউ যদি অন্যায় করে তো মামলার আসামি তো হবেই। আর মামলার আসামি যে বিএনপি নতুন হয়েছে, বিগত দিনে তারা বিএনপি যখন ক্ষমতায় ছিল, জামাত বিএনপি, তখন কি আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলার শিকার হয়নি? আমরা কি প্রতিনিয়ত, আমি একজন নারী হিসাবেও আমি মাসে অন্তত 20 দিন আমি কোর্টে যেতাম হাজিরা দিতে। আমরা জেল খেটেছি, আমরা যদি গণতান্ত্রিক আন্দোলনকে আমরা সফল করেছি। কিন্তু বিএনপি গণতান্ত্রিক কোনো আন্দোলনের ডাক দিলে যদি মনে করেন তেলের দামই বৃদ্ধি পায়, কারণ বিএনপি কি একটা আন্দোলন করতে পারবে? গ্যাসের দাম বৃদ্ধি পেলে বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুলবে, এটা বলেছেন বিএনপি মুখে বলেছে। প্রেস রিলিজে তাদের পার্টির একজন যুগ্ম সম্পাদক আছেন, উনি সারাক্ষণ প্রেস রিলিজ দিয়ে অনেক জোরে জোরে মানে কথা বলেন, মানে এমন কথা বলেন যে তার ওই প্রেস রিলিজের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার একদম ওলট পালট হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলেন। শুধু কথার বুলি দিয়ে কিন্তু দল চলবে না। দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে হয়। এখন যে দলের নেতাকর্মীরা বিপদে আছেন, বিএনপি তো আসলে আগেই বলা আছে যে বিএনপির নেতারা হচ্ছে বিভিন্ন দল থেকে সুবিধাভোগী এবং দিগবাজিপ্রাপ্ত রাজনৈতিক নেতাদেরকে দিয়ে বিএনপি গঠিত। সুতরাং তারা বিএনপির বিপদের সময় বিএনপির পাশে থাকার মতো, নেতাকর্মীদের পাশে থাকার মতো নেতা কয়জন আছেন? আর সুতরাং এখন তো বিলীন হতে বসেছেন। উপজেলা নির্বাচনে ক্যান্ডিডেট হয়তো দিতে পারছেন না যারা স্বতন্ত্র হচ্ছেন নেগেটিভ পলিটিক্সের কারণে। আর বিভিন্ন জায়গায় আমি যেটি আশঙ্কা করছি যে অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মধ্যে বিলীন হচ্ছে, এটি আমার একটা আশঙ্কার জায়গা। এই আশঙ্কার বিষয়ে জানবো আতর রহমান ঢালির কাছে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আজকের এসএসআরএম পলিটিক্স প্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে সমসাময়িক রাজনীতি। একেবারে শেষ পর্যায়ে আছি। আতর রহমান ঢালি, আপনার কাছে একদম শেষ প্রশ্ন আজকে, সেটি হচ্ছে এই যে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আবারও যে আন্দোলন আমরা দেখলাম, বিশেষ করে গতকাল যে দুর্ঘটনাটি ঘটলো এবং যে মৃত্যুটি হলো, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আমি 30 সেকেন্ডে একটু একটা কথার উত্তর দিয়ে শেষ করি। যে ধরুন বিএনপিকে এরশাদও শেষ করতে চেয়েছে, তো বিএনপি হচ্ছে সে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হয়েও হইল না শেষ। জি, নিরাপদ সড়ক দিয়ে আজকে দেখছিলাম 2টা নতুন স্লোগান এসেছে, ইজ ইট ইউ টার্ন নাও, আরেকটা হলো হু ইজ নেক্সট। এই যে ছেলেরাদের যে আবেগ, এই নিরাপদ সড়ক, আমরা যিনি নিরাপদ সড়ককে আজকে দুর্বৃত্তায়ন করেছেন, তাকেই করা হয়েছে এটার চেয়ারম্যান এই সরকার। এখনো তিনি সেই চেয়ারম্যান রয়েছেন? অবশ্যই। আচ্ছা, জি, তো তাকেই করেছেন চেয়ারম্যান। কাজে এখান থেকে করছেন আমি ঠিক বুঝলাম না। জি, নাজমাতের কাছে শাহজাহান খান। জি, না, উনি এই মন্ত্রণালয়ের চেয়ারম্যান, উনি মুক্তিযোদ্ধা। না, তাকে যে এখানে যে কিছুদিন আগে যে সমিতির আমাদের একেবারে শেষ সড়কের যে বিষয়টি বললেন,
আসলে আমাদের সন্তানদের বা মানুষের প্রাণ ঝরুক এইভাবে আমি চাই না, আমরা চাই না। সুতরাং এই যে সড়কের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার প্রতি আমি অখুশি। মোট কথা আমি খুশি না। আমি মনে করি এই যে যে প্রতিটি মৃত্যুর জন্যই এই পরিবহন ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারা দায়ী। এখানে মালিক এবং শ্রমিক সংঘ যারা আছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটাকে মেনটেন করেন, যারা দেখেন যে একজন চালক লাইসেন্স ছাড়া কিভাবে রাস্তায় গাড়ি নামালো, সেটা দেখার যার যার দায়িত্ব ছিল, তাদের সকলের প্রতি আমি কি বলবো, আমি ভীষণ ক্ষুব্ধ। আমি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি। আর আমি পরিশেষে আপনাকে বলতে চাই, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা 97 সালে কিন্তু পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিল এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার সাথে যে 25 বছরের যে চুক্তি করেছিলেন জননেত্রী শেখ হাসিনা, তারপরে ল্যান্ড বাউন্ডারি চুক্তি থেকে শুরু করে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ব্যক্তি যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ডিয়ার, তাকে দিয়ে এই দেশে যত সৈন্য ছিল তাদেরকে প্রত্যাহার করতে সক্ষম হয়েছিলেন। আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেই সুযোগ্য কন্যা, যার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চল, সেই অঞ্চলে কিংবা বঙ্গোপসাগরে অন্য কোনো বিদেশি শক্তি ঘাঁটি স্থাপন করতে পারছে না, এবং বাংলাদেশ থেকে আমাদের ভূখণ্ড থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা, সেটি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনোই সম্ভব না। এবং এটা যারা বাস্তবায়ন করার জন্য অপকর্ম করবে, অঘটন ঘটাবে, তারাও নিরাপদে থাকতে পারবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাজমা আক্তার এবং আতাউর রহমান ঢালে, আপনাদের দুজনকে আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।